আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 6 অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটির সেকেন্ড লেকচারে দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বটি যারা মিস করেছো বা যারা এখনো দেখে পারোনি তারা অবশ্যই প্রথম পর্বটি আগে দেখে নাও। আজকে দ্বিতীয় পর্বে শুরুতেই আমরা কেপলারের মহাকর্ষ সূত্র নিয়ে ডিসকাশন শুরু করব। কেপলারের মহাকর্ষ সূত্র, রাইট। তো নিউটনের মহাকর্ষ সূত্রটা আমরা সবাই জানি, F=gmm/r²। তো আজকে আমরা দেখব কেপলারের মহাকর্ষ সূত্র। তো কেপলারের মহাকর্ষ সূত্রের মধ্যে উনি মূলত তিনটি সূত্র নিয়ে ডিসকাশন করেছেন। তার মধ্যে যে প্রথম সূত্রটি যেটি ছিল, এই প্রথম সূত্রটাকে বলা হয় কক্ষপথের সূত্র। কক্ষপথের সূত্র জেনারেলি আমরা সবাই কি জানতাম? আমরা জানতাম যে সূর্যের চারিদিকে প্রত্যেকটা গ্রহ বৃত্তাকার পথে আবর্তন করে, এটা নর্মালি আমরা জানতাম। কিন্তু কেপলার সাহেব প্রথমে এইটা প্রুফ করে দেখালেন যে না, আসলে সূর্যের চারিদিকে গ্রহগুলো এক্স্যাক্টলি বৃত্তাকার পথে ঘোরে না, ওটা আমরা হিসাবের স্বার্থে ধরে নিই। আসলে এই কক্ষপথটা হচ্ছে উপবৃত্তাকার। তো প্রথম সূত্রে উনি ওটাই বলেছেন, সূর্যের চারিদিকে যে কোনো গ্রহই নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে আবর্তন করে। এখন একটা উপবৃত্তের দুইটা ফোকাস থাকে। তুমি যদি হায়ার ম্যাথের কোনিক্স চ্যাপ্টারটা করে থাকো তো ডেফিনেটলি তুমি জানো যে একটা উপবৃত্তের দুটো ফোকাস থাকে, কিন্তু দুটো সূর্য তো আর থাকে না। তো সূর্যকে একটা নির্দিষ্ট ফোকাসে রেখে তার চারপাশে গ্রহগুলো একটা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে থাকে। এটা হচ্ছে কেপলারের প্রথম সূত্র। এরপর কেপলারের যে দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ফাইন। ক্ষেত্রফলের সূত্রে কক্ষপথের যে ছবিটা আমরা দেখলাম, এই ছবিটাকে আমরা একটু দেখব। উনি বলেছেন যে সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে এই গ্রহগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে থাকে। সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে এই গ্রহগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে থাকে। ফাইন। তো আমরা ধরো এখানে একটা পয়েন্ট নিলাম, একটা স্ট্রেট লাইন টানলাম। এরপর ধরো সাপোজ 7 দিন পর আমাদের গ্রহটা ঘুরে ধরো এখানে আসলো। তো আমরা আরেকটা স্ট্রেট লাইন টানলাম এবং এখানে কিন্তু আমরা একটা মোটামুটি ক্ষেত্রফল দেখতে পাচ্ছি। এবার অনেক দিন পর ওই গ্রহটাই এই কক্ষপথে ঘুরতে ঘুরতে ধরো এই পজিশনে এলো। তো ওখান থেকে একটা স্ট্রেট লাইন এবং সেখান থেকে আমরা একই টাইম ইন্টারভাল নিব, যেহেতু আমাদেরকে বলেছে যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তো এখান থেকে ঠিক 7 দিন পর আমরা যদি আরেকটা স্ট্রেট লাইন এভাবে আঁকাই অন্য আরেকটা পয়েন্ট থেকে, ধরো একটা সিডি, তো এটা দেখতে কিন্তু মোটেও একরকম লাগছে না। কিন্তু যেহেতু একই উপবৃত্তাকার কক্ষপথের উপরে আবর্তনশীল ছিল এবং একই টাইম ইন্টারভাল আমরা নিয়েছি, এই কারণে এই দুইটা ক্ষেত্রফল সমান, এটা কেপলার সাহেব বলেছেন। এটা একটা প্রমাণও আছে, সেটা আমি দেখাবো। তো এটা হচ্ছে কেপলারের সেকেন্ড ল, যে উপবৃত্তাকার কক্ষপথে তারা সমান সময় সমান ক্ষেত্রফল কভার করে। এটা এরপরে আসবে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রের মধ্যে এখানে এটার নাম দেওয়া হয়েছে আবর্তনকালের সূত্র। তো আবর্তনকালের সূত্রে কেপলার বলেছেন যে উপবৃত্তাকার কক্ষপথে যে গ্রহগুলো ঘুরছে এই গ্রহের আবর্তনকালের বর্গ উপবৃত্তের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। রাইট। আবর্তনকালের বর্গ উপবৃত্তের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক বলা হয়েছে। এখন অর্ধপরাক্ষটা কি? তো উপবৃত্ত যদি আমরা একটা ড্র করি, আমরা দেখতে পারবো যে একটা উপবৃত্তের কিন্তু দুইটা ব্যাস থাকে, একটা হচ্ছে তার বৃহৎ ব্যাস, একটা হচ্ছে ক্ষুদ্র ব্যাস। তো এই যে বৃহৎ ব্যাস, এই বৃহৎ ব্যাসের কিন্তু একটা নাম আছে। বৃহৎ ব্যাসকে বলা হয় পরাক্ষ। এক কথায় বৃহৎ ব্যাসকে বলা হয় পরাক্ষ। তুমি যখন হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে কোনিক্সটা করবা, এইগুলো তোমার কাছে আরো বেশি ক্লিয়ার হবে। এখন অনেকেরই বা হয়তো কোনিক্স করা নেই, এই জন্য নামগুলো একটু আননোন মনে হতে পারে। তো বৃহৎ ব্যাসকে বলে পরাক্ষ, এইটার অর্ধেককে বলে হচ্ছে অর্ধপরাক্ষ। ওকে। তো এখানে অর্ধপরাক্ষের যে দৈর্ঘ্য, এই যে এতটুকু আমরা এ নিলাম, তো সেই সেন্সে বলা হচ্ছে যে আবর্তনকালের বর্গ হবে উপবৃত্তের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। তার মানে t² সমানুপাতিক AQ, এটা হচ্ছে আবর্তনকালের সূত্র। তো যেটা করা হয়, তো যেহেতু আমরা জানি যে কক্ষপথটা উপবৃত্তাকার, তা সত্ত্বেও হিসাবের স্বার্থে এটাকে বৃত্তাকার ধরে নেওয়া হয় এবং সেখানে
তোমার এখানে গড় যে দূরত্ব, সূর্য থেকে গড় দূরত্ব আর মানে ব্যাসার্ধ, অর্থাৎ পুরো কক্ষপথটাকে বৃত্তাকার ধরে হিসাব নিকাশ করা হবে। তার মানে সেই ক্ষেত্রে কিন্তু টি স্কোয়ার সমানুপাতিক আর কিউবই লেখা হয় অঙ্কের সময়। এবং এখান থেকে টি স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু আর কিউব, ছোট হাতের আর দাও বা বড় হাতের আর দাও, যেটাই দাও। তো এখান থেকে একটা সূত্র চলে আসে, টি ওয়ান স্কোয়ার ভাগ টি টু স্কোয়ার ইকুয়ালস টু আর ওয়ান কিউব ডিভাইডেড বাই আর টু কিউব। এই হচ্ছে কেপলারের সেই সূত্র, যেই সূত্র দিয়ে তুমি অঙ্ক করতে পারবা। কক্ষপথের সূত্র এবং ক্ষেত্রফলের সূত্রের মধ্যে কিন্তু আসলে অঙ্ক নেই, কিন্তু আবর্তনকালের সূত্রে কিন্তু অনেক অঙ্ক আছে। তো আমরা সেই অঙ্কগুলো প্র্যাকটিস করব, দেখব যে সেই অঙ্কগুলো কেমন হতে পারে। তার আগে এই সূত্রটার যে প্রুফটা, এটা একটু আমরা আগে দেখে নিই। আমাদের স্টুডেন্টদের মেইন সমস্যা হচ্ছে তারা সূত্র মুখস্থ করতে পছন্দ করে এবং সূত্র মুখস্থ করে তারা অঙ্ক করতে ঝাঁপিয়ে পড়ে। অঙ্ক করাতে গেলে আগে বলে স্যার এখানে সূত্র কি আছে। দেখো সূত্র তো থাকলোই, সূত্র তো তুমি মুখস্থই করবে, কিন্তু তুমি যদি একটা কনসেপ্টের প্রপার বেসিক না জেনে তার ভেতরে আদ্যপান্ত কি আছে, কনসেপ্টটা কিভাবে তৈরি হয়েছে, অরিজিনটা কি, এইগুলো না জেনে তুমি যদি খালি সূত্র মুখস্থ করে ঝাঁপিয়ে পড়ো, তাহলে গতানুগতিক কিছু অঙ্ক হয়তো বা তুমি করতে পারবে, কিন্তু যখন একদম গভীর থেকে, একদম ডেপথ থেকে যখন প্রশ্ন হবে, একদম কনসেপচুয়াল প্রশ্ন যখন হবে, তখন কিন্তু তুমি পারবে না। কারণ তোমার শুধু সূত্রটা মুখস্থ আছে, কিন্তু এই সূত্রটা কিভাবে জেনারেট হয়েছে বা কিভাবে বিভিন্ন ওয়েতে অ্যাপ্লাই করা যায়, এটা কিন্তু তুমি তখন বুঝতে পারবে না। তুমি গতানুগতিক কিছু অঙ্ক হয়তো বা হ্যান্ডেল করতে পারবে। এই জন্য প্রত্যেকটা টপিকের বেসিক ফাউন্ডেশন ভালো করে বুঝে, কনসেপ্ট ক্লিয়ার করে তারপর সূত্র মুখস্থ তো ডেফিনেটলি তোমাকে করতে হবে। এতে করে তুমি গতানুগতিক অঙ্কও সলভ করতে পারবে, বা যখন কঠিন মানে একদম জটিল কোনো প্রবলেম দিবে, খুবই কমপ্লিকেটেড প্রবলেম দিবে, একদম কনসেপচুয়াল প্রবলেম দেবে, সেগুলোও কিন্তু তুমি হ্যান্ডেল করতে পারবে। এই জন্য যে কোনো সূত্রের অরিজিন জানা, টপিকের আদ্যপান্ত বেসিক ফাউন্ডেশন কনসেপ্ট ক্লিয়ার করা খুবই জরুরি। তো এই কারণেই আমি তোমাদের সাথে একদম ফুললি এই ডিসকাশনগুলো করছি যে সূত্রগুলো কিভাবে জেনারেট হয়েছে। যেমন এই যে সেকেন্ড লটা যেটা ছিল, সেকেন্ড লটা আমরা যদি একটু দেখি, সেকেন্ড লতে আমরা এরকম একটা ছবি যদি আঁকাই, এ থেকে বিতে ধরো আমার গ্রহটা যাবে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, এখানে ধরো একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে ডি থেটা, ছোট্ট একটা অ্যাঙ্গেল। এটা আসলে এত বড়ও না, আসলে এই জায়গাটা আসলে খুবই ছোট একটা জায়গা, যেহেতু আমাদের হিসাবের স্বার্থে আমরা একটু বড় করে এটাকে এঁকে নিলাম। তো এখানটায় যেটা ঘটছে আমরা বলতে পারি, আমরা কিন্তু ওই সূত্রটা জানতাম যে এস ইকুয়ালস টু আর থেটা, এটা হায়ার ম্যাথের একটা সূত্র ছিল। তো এখানে আমাদের যে বৃত্তচাপটা এবি, তাহলে আমি এস এর জায়গায় কিন্তু এবি লিখতে পারি। এখানে আর ক্ষুদ্র অ্যাঙ্গেল যেহেতু, আমি আর ইন্টু ডি থেটা কিন্তু বলতে পারছি। এখন এই থেটা অত্যন্ত ক্ষুদ্র, থেটা অত্যন্ত ক্ষুদ্র হলে ও এ বি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। দেখো এইটার মানটা যদি খুবই ছোট হয়, তখন কিন্তু এটাকে অলমোস্ট কিন্তু তোমাকে এটাকে দেখতে এরকম মনে হবে, এরকম। তাহলে এ বি এখানে থাকলো কি ডি থেটা, তাই তো? তাহলে এখানে আমরা যদি এটার ক্ষেত্রফলটা বের করি, ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা। তাহলে এটার ভূমিটা হচ্ছে ব্যাসার্ধের সমান, উচ্চতা এ বি আর ডি থেটা। তো এখান থেকে দেখা যাচ্ছে হাফ আর স্কোয়ার ডি থেটা, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে এবার আমরা যদি বলি যে প্রতি একক সময় অতিক্রান্ত ক্ষেত্রফল, একক সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল, সেটা তাহলে কত হবে? ক্ষেত্রফল তো আমরা দেখলাম হাফ আর স্কোয়ার ডি থেটা, একক সময় মানে ডিটি দিয়ে ভাগ হলো। তো তাই যদি হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে হাফ আর স্কোয়ার ডি থেটা বাই ডিটি এখানে থাকলো, এইটা কিন্তু আবার এই যে থেটা ডি থেটা ডিটি, এইটাকে কিন্তু আবার কি বলে? ওমেগা বলে। তো এবার তুমি দেখো যে একটা গ্রহ যখন সূর্যের চারিদিকে আবর্তন করে, একটা নির্দিষ্ট কৌণিক বেগ আছে। যেমন পৃথিবী যদি সূর্যের চারিদিকে ঘুরে 365 দিন টাইম ইন্টারভালে একবার ঘুরে আসে, তো প্রত্যেকটা গ্রহের জন্যই কিন্তু এমন আছে। আবার কক্ষপথের ব্যাসার্ধ এটাও কিন্তু ফিক্সড। তার মানে এই গোটা জিনিসটাই আসলে একটা বড়সড় ধ্রুবক। তো এ কারণেই কিন্তু কেপলার বলেছেন যে সূর্যের চারিদিকে
নির্দিষ্ট সময়ে যে নির্দিষ্ট দূরত্ব কভার করে বা এই যে ক্ষেত্রফল যে অতিক্রম করে এই ক্ষেত্রফলটা সবসময় সমান থাকে। তো আমরা কিন্তু সেটাই দেখলাম যে অতিক্রান্ত ক্ষেত্রফল প্রতি নির্দিষ্ট একক সময় অতিক্রান্ত ক্ষেত্রফলটা কিন্তু ধ্রুবক থাকে, মানে যে জায়গায় তুমি আঁকাও না কেন এটা কিন্তু সেম থাকবে। আমি যদি এখানেও ছবিটা আঁকাতাম তাহলে কিন্তু ওরকমই আসতো, এই কথাটাই আসলে বলা হয়েছে। আচ্ছা, আর এই সূত্রগুলো কিভাবে জেনারেট হয়েছে, কেপলার কিভাবে সূত্রগুলো দেখেছেন, যেমন আমরা যদি বলি যে কেপলারের মহাকর্ষ সূত্রটা আমরা যদি নিউটনস ল থেকে ব্যাখ্যা করি, নিউটনের সূত্র হতে আমরা যদি এটাকে একটু ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি এটা নিউটনের সূত্র থেকে। তো আমরা জানতাম যে যখনই আগের ক্লাসেও বলেছি যখনই বৃত্তাকার পথে কেউ ঘুরছে তো তার উপর আসলে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে মহাকর্ষ বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তো মহাকর্ষ বলটা জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার দিলাম, এখানে এম ভি স্কোয়ার বাই আর দিলাম। ওকে, তাহলে এখানে কি থাকছে জি এম ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু ভি স্কোয়ার। তো জি এম ডিভাইডেড বাই আর, ভির জায়গায় আর ওমেগা আমরা লিখতে পারছি। তো জি এম বাই আর থাকলো আর স্কোয়ার, ওমেগা মানে আবার 2 পাই বাই টি। ওকে, তাহলে gm ডিভাইডেড বাই আর কিউব ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে কি চলে আসতেছে টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার ইন্টু আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে gm। এই জিনিসটা কিন্তু এখান থেকে চলে আসতেছে, তার মানে এই গোটা জিনিসটাই কিন্তু একটা ধ্রুবক। এই যে দেখো 4 পাই স্কোয়ার বাই gm, এই গোটা জিনিসটাই কিন্তু একটা ধ্রুবক। তাহলে কি বলা যাচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এই কিন্তু সেই নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা কেপলারের সূত্রটা ড্রাইভ করতে পারলাম, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। নিউটনের সূত্র থেকে আমরা কেপলারের সূত্রটা ব্যাখ্যা করলাম। এবার ইকুয়ালি আমরা কিন্তু কেপলারের সূত্র থেকে নিউটনের সূত্র ব্যাখ্যা করতে পারি। কেপলারের সূত্র হতে নিউটনের সূত্র। দেখো এই জিনিসগুলো যখনই তোমার দখলে থাকবে, মানে যখনই তোমার ভালোভাবে জানা থাকবে এবং প্র্যাকটিস থাকবে, তখন কিন্তু তোমার এটার বেনিফিটেড হবা কিন্তু তুমি নিজেই, কারণ এইগুলা তোমার পিওর বেসিক জিনিস। যে তুমি নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্রটার ব্যাখ্যা দেখছো, আবার তুমি এখন ইকুয়ালি এটা আরেকটা ভাইস ভার্সা, একটা আরেকটা কেপলার থেকে নিউটনের সূত্রটা তুমি যদি এখন একটু দেখে রাখো, যেমন আমরা জানি যে এফসি মানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, যেটাকে আমরা কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বলে থাকি। তো ভির জায়গায় আমরা আর ওমেগা বলতে পারি এখানে, তাহলে কাটাকাটির করে থাকে এম ওমেগা স্কোয়ার আর, এবং এখানে 2 পাই বাই টি মানে বসালে 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু আর, এটা কিন্তু চলে আসে। তো আবার আমরা এটা জানি যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, যেটা কিনা আমাদের কেপলারের সূত্র। তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু আর কিউব, এটা কিন্তু বোঝা যাচ্ছে। অতএব এফ এর এই জায়গায় কি লেখা যাচ্ছে এম ইন্টু 4 পাই স্কোয়ার, এখানে থাকলো 4 পাই স্কোয়ার ইন্টু আর, টি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি কে ইন্টু আর কিউব। ওকে, তো এই যে 4 পাই স্কোয়ার, এই যে 4 পাই স্কোয়ার বাই জিএম, এটাকে কিন্তু আমরা ধ্রুবক বলতেছিলাম। 4 পাই স্কোয়ার বাই জিএম ইকুয়ালস টু আমরা এখানে বলছিলাম একটা ধ্রুবক 4 পাই স্কোয়ার বাই জিএম। এই গোটা জিনিসটাই আসলে ধ্রুবক আসছিল, এবং এই ধ্রুবক আসার কারণেই কিন্তু আমরা এখানে উঠাই সেটাকে সমানুপাতিক চিহ্ন দিতে পারছিলাম। সো এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো এখানে 4 পাই স্কোয়ার বাই কে, এই ধ্রুবকটা আলাদাই থাকলো, এখানে একটা একটা আর কেটে যাচ্ছে, ছোট এম থাকছে, নিচে আর স্কোয়ার। তো এই 4 পাই স্কোয়ার বাই কে এখান থেকে দেখো 4 পাই স্কোয়ার বাই কে মানে কিন্তু জিএম লেখা যাচ্ছে, তাহলে জি এম চলে আসলো, আর এখানে এম ছিল, নিচে আর স্কোয়ার। অ্যান্ড ফাইনালি দেখো এখান থেকে কিন্তু আবার সেই নিউটনের মহাকর্ষ সূত্রে আমরা পৌঁছে যেতে পারলাম। তাহলে কেপলারের সূত্র থেকে মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা, নিউটনের মহাকর্ষ সূত্র, আবার নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্র, মানে একটা আরেকটার ভাইস ভার্সা। এগুলা হচ্ছে তোমার বেসিক। তুমি যে কোনো সূত্র জেনে খালি মুখস্থ করার বদলে তুমি যদি একটু সূত্রের অরিজিনগুলো জানতে পারো, যে সূত্রগুলো কিভাবে জেনারেট হচ্ছে, কিভাবে ফর্মুলেশন হচ্ছে, মানে কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করো না, তাহলে এখান থেকে যে কোনো লাইনের উপরে কিন্তু তোমার ভেতর থেকে অঙ্ক সেট করা হতে পারে। যখন প্রশ্ন অনেক কমপ্লিকেটেড হয় বা খুব বেশি কনসেপচুয়াল হয়, তখন কিন্তু এক্স্যাক্টলি প্রমাণ করে যে সূত্র আসে ওই লাইন থেকে অঙ্ক দেয় না, বরং ওই সূত্রটা কিভাবে ডেভেলপ হয়েছে এর ভেতরের কোনো একটা লাইন থেকে অঙ্ক দিয়ে দেয়। তো যারা একদম কনসেপ্ট বুঝে বুঝে পড়ে, আদ্যপান্ত অরিজিন যারা বুঝে পড়ে, তারা কিন্তু সেই ক্ষেত্রে বেনিফিটেড হয়। এই জন্য তুমি খালি সূত্র মুখস্থ করার পিছনে না দৌড়িয়ে, খালি সূত্র মুখস্থ করলে হয়তো গতানুগতিক কয়েকটা অঙ্ক তুমি করতে পারবা, বাট প্রশ্ন যখন অনেক বেসিক প্রশ্ন হবে, কনসেপচুয়াল প্রশ্ন হবে, তখন কিন্তু তুমি আটকে যাবে। দ্যাটস ওয়াই
পুরো অরিজিনটা দেখা থাকলে যেটা হয় যে, এটা শুধু এটার ক্ষেত্রে না, সব ক্ষেত্রে আমি বলছি, পুরো অরিজিনটা দেখা থাকলে হয় কি যে প্রমাণের মধ্যে থেকে কোনো লাইন দিয়ে অঙ্ক যদি দেয় তখন কিন্তু সেটা পারা যায়, বা কোনো এমসিকিউতে যদি দিয়ে দেয় প্রমাণের ভেতরের কোনো লাইন, তখন কিন্তু সেটা পারা যায়। বাট অনলি সূত্র মুখস্থ করে হলে গেলে অনেক ক্ষেত্রেই তুমি কিন্তু আটকে যেতে পারো। এই জন্য প্রত্যেকটা কনসেপ্ট, বেসিক ফাউন্ডেশন যা যা আছে সবই ঠিকমতো বুঝে তারপর পরীক্ষার হলে যাওয়া উচিত। তো আমরা এখানে কেপলারের সূত্রগুলো দেখলাম ডিটেইল কিভাবে কি জেনারেশন হয়েছে। এবার আমরা কেপলারের সূত্রের কিছু ম্যাথ প্রবলেমস দেখব, যাতে এই টপিকটা তোমার কাছে ফুললি ক্লিয়ার হয়ে যায়। তোমাদের জন্য কেপলারের সূত্র থেকে দুইটা অঙ্ক আমি এখানে অলরেডি সেট করেছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমটাই বলেছে সূর্যের চারিদিকে পৃথিবী ও মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত 52:75। তো পৃথিবীতে 365 দিনে বছর হয় আমরা জানি, এখানে প্রশ্ন করেছে মঙ্গলে কয় দিনে বছর হবে। সো অ্যাজ উই নো যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, তো এটা আমরা জানতাম, তার মানে t1 স্কোয়ার ডিভাইডেড বাই t2 স্কোয়ার ইকুয়ালস টু r1 কিউব ডিভাইডেড বাই r2 কিউব। তো এখানে যদি আমরা বসাই পৃথিবীতে 365 দিনে বছর হয়, মঙ্গলেরটা t2 ধরেছি, এখানে 52/75 একবারে আমরা যদি লিখে হোল কিউব করে দিই এবং তুমি ঝটপট যদি ক্যালকুলেটরটা নিয়ে একটু বসে পড়ো তাহলে তুমি দেখতে পারবে এখানে কত আসে। ওকে, অ্যান্সার আসতেছে 632.236 ডেজ, এবং এটাকে অ্যাপ্রক্সিমেটলি 623 ডেজ। সবসময় আমি তোমাদেরকে একটা কথা বলি যে যখন তুমি কোনো ম্যাথ করতে বসবা তুমি অবশ্যই চেষ্টা করবা ফার্স্ট হ্যান্ড অ্যাকুরেট ক্যালকুলেশন করতে। আমাদের স্টুডেন্টরা অনেক সময় দেখি যে ক্যালকুলেটর এক হাতে ধরে একটা একটা করে বাটন প্রেস করতে থাকে। দেখো, দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে টু ক্যালকুলেট ফাস্ট। তুমি এভাবে একটা একটা বাটন চিপে কখনোই ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট ক্যালকুলেট করতে পারবে না। অ্যাকুরেসি হয়তো হবে কিন্তু ফাস্ট হবে না কোনো দিনে, পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে তত সময়। এই জন্য ক্যালকুলেটর সব সময়ের জন্য দুই হাতে ধরবা, দুই হাতে ধরে তুমি কম্পিউটারে কিবোর্ড যেভাবে টাইপ করে ঠিক সেইভাবে তুমি টাইপ করবা। তুমি যখন মোবাইল স্মার্টফোন যখন তুমি প্রেস করো তখন কিন্তু তুমি এক হাতে এরকম একটা একটা করে প্রেস করো, নেভার, সেটা তুমি কখনোই করো না। সো আজ থেকে ক্যালকুলেটরের পুরো অভ্যাসটা বদলাই ফেলো। ক্যালকুলেটরটাকে তুমি সিমিলার ওয়েতে দুই হাতে ধরো এবং সুন্দর করে তুমি ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট ক্যালকুলেশন করার চেষ্টা করো। তাহলে জীবনের যে কোনো পরীক্ষাতে তুমি অনেকের থেকে অনেকখানি সময় এগিয়ে থাকবা, তোমার অনেকখানি সময় বাঁচবে। অ্যাকুরেসিটা হবে তোমার স্কিলের উপরে, তোমার প্র্যাকটিসের উপরে অ্যাকুরেসি আসবে। এবং ক্যালকুলেটরের অ্যাকুরেসি অ্যান্ড ফাস্ট যদি তুমি হতে চাও তাহলে অবশ্যই তোমাকে যেভাবে বললাম এই ওয়েতে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলেই না তুমি দিনের পর দিন আস্তে আস্তে একটু 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 করে করে তুমি ফাস্ট হতে পারবে এবং জীবনের যে কোনো পরীক্ষায় তুমি এটার সুফল পাবা। তো আজকে যে পরামর্শটা দিলাম এটা সারা জীবনের জন্য মনে রেখো। এরপরের কোশ্চেনটা যেটা বলেছে সেটা হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ হঠাৎ করে বর্তমানের হাফ হয়ে গেলে, তো পৃথিবীতে হঠাৎ করে যদি বর্তমানের হাফ হয়ে যায় আমরা কিন্তু এখানে r ডিভাইডেড বাই r/2 বলতে পারি। তো সেইটা যদি তুমি দেখো তাহলে যদি তুমি ঝটপট ক্যালকুলেশন করে ফেলো তাহলে এখানে কি থাকতেছে। ওকে, এখানে তোমার এইবার অ্যান্সার আসতেছে হচ্ছে 129.046 days, which is approximately 129 দিন। সো কেপলারের সূত্রটা কিন্তু খুব বেশি একটা ডিফিকাল্ট কিছু না। কেপলারের সূত্র থেকে কিন্তু এই প্যাটার্নের অঙ্কগুলো যদি দেওয়া হয় তুমি কিন্তু ইজিলি তোমার কলেজ পরীক্ষা, বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে যে কোনো জায়গাতে তুমি কিন্তু কেপলারের সূত্রের অঙ্ক খুব ভালোভাবে করে আসতে পারবা। নেক্সট টপিকে যাওয়া যাক। এরপর আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। তো অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন শীর্ষক আলোচনায় প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে উচ্চতায় গেলে, এটা একটা রিজন চেঞ্জ হওয়ার। ভূপৃষ্ঠ হতে গভীরে গেলে এটা একটা রিজন। আর আরেকটা হচ্ছে অক্ষাংশ ক্রিয়া অথবা আকার ক্রিয়া অথবা আহ্নিক গতির প্রভাব। ওকে, এই তিনটা রিজনে তোমার অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হতে পারে। তো এখন আমরা ইনিশিয়ালি প্রথম দুইটা নিয়ে ডিসকাশন করব এবং অক্ষাংশ ক্রিয়া বা আকার ক্রিয়া নিয়ে টোটালি একটা আলাদা লেকচার আমি নিব, সেটা 3 নম্বর লেকচারে। আজকে আমি প্রথম দুইটা নিয়ে আমরা ডিসকাশন করব। যেমন ভূপৃষ্ঠ থেকে যদি তুমি উচ্চতায় যাও, তুমি যদি ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় যাও, উচ্চতায় উঠলে
সংক্ষেপে লিখলাম উচ্চতায় উঠলে। তো আমরা নর্মালি জানি যে ভূপৃষ্ঠে কি হয়, জি সমান সমান জিএম ভাগ আর স্কোয়ার হয়। তাহলে আমরা যদি উচ্চতায় যাই, উচ্চতায় গেলে আমরা ওটাকে কিন্তু জি অফ এইচ বলতে পারি, সেখানে কিন্তু জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ আসার কথা। আমরা যদি একটু ভাগ করি, জি এইচ ভাগ জি ইকুয়ালস টু এখানে কাটাকাটি করে কি চলে আসতেছে, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এটা ইটসেলফ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এবং এই সূত্রের সাহায্যে ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায় উঠে তুমি কিন্তু অভিকর্ষ ত্বরণটা বের করতে পারতেছো এই সূত্র থেকে। এবার আমরা এটাকে একটু ম্যানিপুলেশন করি, আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার এভাবে রাখি, দেন এটাকে যদি আমরা একটু উল্টাই ফেলি, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল টু দি পাওয়ার -2 চলে আসবে, কাটাকাটি করলে অন প্লাস এইচ বাই আর এর হোল টু দি পাওয়ার -2, বাম পাশে আছে জি এইচ বাই জি। তো তুমি ধারা এটা যদি করে থাকো অন প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এই সিরিজটা তোমার জানার কথা, অন প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, এই সিরিজটা কিন্তু তোমার জানার কথা। এরপর এক্স কিউব, এক্স ফোর এরকম আসতে থাকে, মানে ছোট ছোট মান আসতে থাকে। তো আমরা যদি এখানেও সেটা একটু লেখার চেষ্টা করি, অন প্লাস এন এক্স, ওকে, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, এইভাবে যদি আমরা লিখতে থাকি, এভাবে কিউব ফোর এরকম আসতে থাকবে অসংখ্য। তো যেটা হয় স্কোয়ার কিউব তারপর ফোর এরকম পাওয়ার যত ঘাত যত বাড়তে থাকে মানগুলো খুবই ছোট হতে থাকে। তো আমরা এই ছোট মানগুলোকে নেগলেক্ট করে এখানে লিখব অন মাইনাস টু এইচ বাই আর, এবং এখানে লিখে দিব এইচ বাই আর এর উচ্চতর ঘাত সম্বলিত পদসমূহ উপেক্ষা করে, পদসমূহ উপেক্ষা করে, কারণ এরপরের মানগুলো খুবই ছোট হবে। তাহলে এইচ বাই আর এর উচ্চতর ঘাত সম্বলিত পদসমূহ উপেক্ষা করে। তো আমরা যদি এখন একবার এটাকে লিখতে চাই, অতএব জি এইচ ডিভাইডেড বাই জি ইকুয়ালস টু আসবে অন মাইনাস টু এইচ বাই আর, ফাইনালি অন মাইনাস টু এইচ বাই আর। ওকে, তাহলে ভূপৃষ্ঠ থেকে তুমি যে উচ্চতাতেই ওঠো না কেন এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু এই সূত্রটা ডাইরেক্ট শুধু অ্যাপ্লাই করতে পারবা অনলি স্বল্প উচ্চতার জন্য। স্বল্প উচ্চতা বলতে 20 মিটার, 30 মিটার, 40 মিটার, 50 মিটার, 100 মিটার পর্যন্ত যাওয়া যেতে পারে, মানে একদম নির্ধারিত কোনো লিমিট নাই, বাট স্বল্প উচ্চতা দেখলে মোটামুটি তুমি বুঝতে পারবা। স্বল্প উচ্চতার ক্ষেত্রে তুমি কিন্তু ডাইরেক্ট এই সূত্রটা ইউজ করতে পারো, আর এই সূত্রটা যে কোনো জায়গায় তুমি কিন্তু ইউজ করতে পারো। তো এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যখন আমরা উচ্চতায় উঠি সেই সময়টার জন্য। আর যদি আমরা গভীরে যাই সেই ক্ষেত্রে কি হবে, দেখো ওইটার ডিসকাশনটা আমরা একটু করে ফেলি, ওইটার ডিসকাশনটাও কিন্তু খুবই জরুরি। যেমন আমরা যদি অন্যভাবে এটাকে চিন্তা করি, যেমন জি ইকুয়ালস টু আমরা জানি যে জিএম ভাগ আর স্কোয়ার। তো আমরা যদি এখানে পৃথিবীর ভরটাকে এইভাবে লিখি রো ইন্টু ভি, তুমি জানো পৃথিবীকে মোটামুটি গোলাকার হিসাবে ধরা হয় 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো যেটা হচ্ছে 4/3 পাই রো জি আর, এখান থেকে কিন্তু একটা ফর্মুলা তুমি পাচ্ছ, এবং এটা কিন্তু ঘনত্ব রিলেটেড একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। জি ইকুয়ালস টু জিএম ভাগ আর স্কোয়ারের পাশাপাশি এটাও কিন্তু তোমার মনে রাখা উচিত। এখানে এই যে রো পৃথিবীর গড় ঘনত্ব আর পৃথিবীর ব্যাসার্ধ। তো আমরা যদি উচ্চতায় ওঠার বদলে আমরা যদি একটু গভীরে প্রবেশ করি, যে ডি গভীরে গেলে, তো এখানে একটা ব্যাপার মনে রাখতে হয়, সেটা হচ্ছে আমরা যত ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় যাই সেখানে কিন্তু আমরা আকাশের দিকে যাচ্ছি, কোনো ব্যারিয়ার নাই কিন্তু আমরা যদি ওই তুলনায় চিন্তা করে আমরা যদি মাটি খুঁড়ে গভীরে যেতে যাই, প্রতিটা পদে পদে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হবে। শিলাস্তর আছে, শিলাত্মক আছে, কঠিন থেকে কঠিনতর পজিশন আছে, এই জন্য আমরা মাটির খুব একটা গভীরে যেতে পারি না। এবং মাটির গভীরে যেতে গেলে অবশ্যই এই ঘনত্বের বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে বিবেচনায় রাখতে হয়। ওয়াইরাজ আমরা যদি মাটি থেকে আসমানের দিকে যাইতে থাকি, ওই ঘনত্বের বিষয়টা কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হয় না, কারণ আস্তে আস্তে উপরের দিকে গেলে হয়তো বায়ুমণ্ডলের ঘনত্বের একটা চেঞ্জ আসে, কিন্তু তুমি এখানে শিলাস্তর শিলাত্মকের একটা ব্যাপক পরিবর্তন দেখতে পারবা যখন তুমি মাটির গভীরে যাবা, ভূগর্ভস্থ কোথাও যাবা, খনিতে যাবা। তো ওখানে এই জন্যই ঘনত্বের বিষয়টা বিবেচনায় রাখতে হয়। তো জি সমান সমান 4/3 পাই রো জি আর তো দেখলাম, আর ডি গভীরে গেলে জি ডি 4/3 পাই রো জি আর মাইনাস ডি, যেহেতু আমরা গভীরে যাচ্ছি। এবার আমরা যখনই ভাগ দিব জিডি ভাগ জি, তুমি দেখো 4/3 পাই রো জি আর মাইনাস ডি, 4/3 পাই রো জি আর, তো কাটাকাটি করলে অটোমেটিক্যালি আর মাইনাস ডি বাই আর চলে আসবে, অ্যান্ড ফাইনালি জিডি ইকুয়ালস টু জি ইন্টু
অন মাইনাস ডি বাই আর। তো তুমি মাটির গভীরে যেখানেই যাও না কেন এই সূত্র দিয়ে তুমি কিন্তু যে কোনো স্থানের অভিকর্ষজ ত্বরণ অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ওজনটা তুমি বের করতে পারবা এবং ওজনের তারতম্যও বের করতে পারবা। একই সাথে অনেকগুলো জিনিস বের করা যাচ্ছে। আমরা ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় যাই বা গভীরে যাই, আমরা ওজন বের করতে পারছি, ওজনের তারতম্য বের করতে পারছি, অভিকর্ষ ত্বরণ বের করতে পারছি, কত শতাংশ পরিবর্তন হইল সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারছি। এবং এই ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় গেলে এবং গভীরে গেলে দুইটা জিনিস কিভাবে ডেভেলপড হয়েছে আমি কিন্তু দেখাই দিলাম। তো এখানে অক্ষাংশ ক্রিয়াটা নিয়ে আমরা 3 নম্বর লেকচারে আমরা এটা নিয়ে ডিসকাশন করব। তো এখন এখান থেকে গুরুত্বপূর্ণ একটা লেখচিত্র আছে, সেই লেখচিত্রটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাশন করছি। দেখো লেখচিত্রটা এরকম যে তো এইটা হচ্ছে পৃথিবীর যে ব্যাসার্ধ, মানে এইখানে আমাদের ভ্যালুটা হচ্ছে জি 9.8। তো আমরা যেটা করছি এই যে আমরা যদি গভীরের দিকে যাই এই যে জায়গাটা এটা কিন্তু এক্স ইজ লেস দেন আর, মানে ভূগর্ভস্থ জায়গায় আমরা যাচ্ছি, আর এইটা হচ্ছে এইদিকে এক্স ইজ গ্রেটার দেন আর। মানে আমরা যে ভূপৃষ্ঠ থেকে যদি গভীরে যাই তাহলেও অভিকর্ষ ত্বরণ হ্রাস পায়, উচ্চতায় উঠলেও হ্রাস পায়, কিন্তু গভীরে গেলে সেটা কিন্তু একটা স্ট্রেট লাইন মেনে হ্রাস পাচ্ছে। কিন্তু আমরা যখনই ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় যাচ্ছি তখন কিন্তু স্ট্রেট লাইন মানছে না, সেটা ক্রমহ্রাসমান এবং এটা মোটামুটি একটা হাইপারবোলিক একটা শেপ কিন্তু এখানে তৈরি হচ্ছে, মানে একটা বক্ররেখা আসার কথা। তো এই জন্যই এই গ্রাফটা খুবই একটা গুরুত্বপূর্ণ গ্রাফ। আমাদের স্টুডেন্টরা বইয়ের ভেতরে সুন্দর মতো বুঝে বুঝে পড়ে না, ইনফরমেশনগুলো বুঝে পড়ে না, হয়তো মুখস্থ করে 2 দিন পর আবার ভুলে যায়, আবার গ্রাফগুলো বুঝে বুঝে পড়ে না, প্র্যাকটিস করে না, ভুলে যায়, মনে থাকে না, আবার সূত্র মুখস্থ করে অঙ্ক করতে বসে যায়, হয়তো গতানুগতিক কয়েকটা অঙ্ক করতে পারে, কিন্তু যখনই কনসেপচুয়াল অঙ্ক দেওয়া হয় তখনই তাকে শুয়ে পড়তে হয়, সে কিন্তু করতে পারে না। সো দিস ইজ নট দ্য রাইট প্রসেস টু লার্ন ফিজিক্স। ফিজিক্সটা আসলে এইভাবে শেখার জিনিস না। ফিজিক্সটা তোমাকে বুঝে বুঝে পড়ে তোমাকে মনে রাখতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে, তোমার স্কিলগুলোকে বাড়াতে হবে। গ্রাফগুলো ঠিকঠাক মতো জেনারেশন কিভাবে হয়েছে, গ্রাফের ব্যাখ্যাটা কি, কিভাবে এই গ্রাফটা দাঁড়ালো, ইনফরমেশনগুলো কিভাবে আসলো, সূত্র কিভাবে এস্টাবলিশড হইলো, ইচ অ্যান্ড এভরিথিং তোমার ইন্টারমিডিয়েটে জানা উচিত। তাহলেই না তুমি অ্যাডমিশনে একটা ভালো জায়গায় যেতে পারবা, তাহলেই না তোমার বেসিক কনসেপ্ট এগুলো তোমার ক্লিয়ার হবে। তুমি আসছো শুধু মুখস্থ করতে, তাহলে কিভাবে তোমার ফিজিক্সটা শেখা হবে? ফিজিক্স মুখস্থ করার জিনিস না, আমি এটা সবসময় সারা জীবন ধরে বলতেছি। ফিজিক্স মুখস্থ করার জিনিস না, এখানে তুমি বুঝে পড়ো, সারা জীবন মনে থাকবে। মুখস্থ করবা 2 দিনও মনে থাকবে না। এই যে গ্রাফটা যেটা বলেছে, এই গ্রাফটা কেন এরকম হয়েছে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। যেমন ধরো, এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হয়েছে যে এই গ্রাফটা কেন এরকম হয়েছে, যে গভীরে গেলে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেট লাইন, কিন্তু উচ্চতায় গেলে আমরা দেখতে পাচ্ছি হাইপারবোলিক বা প্যারাবোলিক শেপ বা ক্রমবর্ধমান একটা বক্ররেখা। এটা কেন হয়েছে? এটা কিন্তু কোয়েশ্চেন আসছে বোর্ডে, সৃজনশীল কোয়েশ্চেনে আসছে 4 মার্কে, তুমি খুঁজে দেখো কোন বোর্ডে। তো এবার এটা কেন হয়েছে? আমরা জানি যে গভীরে গেলে যেটা ইকুয়ালস টু জি ইন্টু অন মাইনাস এইচ বাই আর, বা ডি দিয়ে যদি আমি প্রকাশ করি ডি বাই আর। তো এখানে জি মাইনাস জি ইন্টু ডি বাই আর, ওকে, এটা জিডি। তো এটা কি তোমার কাছে এরকম তুমি লিখতে পারো না, জিডি ইকুয়ালস টু মাইনাস জি ইন্টু ডি বাই আর প্লাস হচ্ছে জি। তো এখানে কিন্তু দেখো এটাকে যদি তুমি ওয়াই ধরো, এটা কিন্তু মাইনাস এম এক্স, এটা কিন্তু তুমি সি বলতে পারো। তাহলে এটা কিসের ইকুয়েশন? স্ট্রেট লাইনের ইকুয়েশন। এই জন্য এটা কিন্তু দেখতে স্ট্রেট লাইনের মতো হয়েছে। ওয়ারাজ যখন আমরা উচ্চতায় উঠি তখন বিষয়টা কেমন হয়? তখন বিষয়টা এরকম হয় যে দেখো, কেবলই বললাম আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। ফাইন, তো আমরা এটাকে আর স্কোয়ার বলি, এই গোটা যে যোগফলটা এটাকে আমরা কিন্তু এটাকে ডি স্কোয়ার বলতে পারি, জি এইচ বাই হচ্ছে জি, এরকম থাকলো। তাহলে আমরা যদি এভাবে দেখি যে জি এইচ ইকুয়ালস টু জি আর স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তো এটাকে যদি তুমি ওয়াই বলো, এই গোটা জিনিসটাকে যদি তুমি এরকম দেখো বি, এই গোটাটা তো ধ্রুবক আর এটা চেঞ্জ হচ্ছে, তাহলে বি বাই এক্স স্কোয়ার। এটা কেমন হচ্ছে? এটা অবশ্যই একটা বক্ররেখার ইকুয়েশন হচ্ছে, প্যারাবোলিক বা হাইপারবোলিক শেপ হচ্ছে, অবশ্যই বক্ররেখা তো বোঝাই যাচ্ছে। দ্যাটস ওয়াই উচ্চতায় উঠলেই ইকুয়েশনটা কিন্তু বক্ররেখার মতো হয়েছে, আর গভীরে গেলে ইকুয়েশনটা কিন্তু সেরকম কেমন দেখাচ্ছে, স্ট্রেট লাইনের মতো হয়েছে। সো প্রপার ব্যাখ্যা তোমাকে জানতে হবে, এবং এই কোয়েশ্চেন কিন্তু বোর্ডে আসছে যে এই গ্রাফগুলো কেন এরকম হয়েছে তার ব্যাখ্যা দাও। তো চলো এবার এই যে সূত্রগুলো আলোচনা করলাম এর উপরে কিছু প্রবলেম সলিউশন করা যাক। ওই সূত্রগুলো থেকে আমি 2টা অঙ্ক লিখেছি, আদতে এখানে 4টা অঙ্ক আছে। দেখো, ভূপৃষ্ঠ থেকে স্বল্প 200 মিটার উচ্চতায় ও গভীরতায় 200 কেজি ভরের বস্তু কতটুকু ওজন হারাবে? তো স্বল্প উচ্চতা যেহেতু বলেছে, তো আমরা ওখানে জি এইচ ইকুয়ালস টু জি ইন্টু অন মাইনাস 2h বাই আর দিয়ে করতে পারি।
দেন আমরা যদি এখানে ওজনটা বের করি mgh, তো আমাদের নর্মাল ওজন হচ্ছে mg, তাহলে আমরা ওজনের যে তারতম্য সেটা কিন্তু পেয়ে যাব mg মাইনাস mgh। তো তুমি দুটো আলাদা মান বের করে এখানে বসাইতে পারো অথবা কমন নিয়ে করতে পারো। আর যদি গভীরের কথা বলে, দেখো গভীরের জন্য ওই একটাই সূত্র, স্বল্প বা মানে বেশি গভীর বা অল্প গভীর যাই হোক, বেশি গভীর যাওয়াও যায় না, তো এটা দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারি। এবং একইভাবে আমরা ওজনের তারতম্য কিন্তু এখানে বের করতে পারছি। এবং ভূপৃষ্ঠ থেকে তুমি গভীরে যাও বা উচ্চতায় যাও, অবশ্যই অভিকর্ষ ত্বরণ অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ওজন কিন্তু কমতে থাকবে। সো ঝটপট অ্যান্সার বের করো এবং কমেন্টে অবশ্যই আমাকে অ্যান্সারটা জানিয়ে দাও। আর এখানে আরেকটা কোশ্চেন বলেছে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা ও গভীরতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের 1/4 হবে। ফাইন। তো আমি যদি প্রথমে উচ্চতার কথা বলি, উচ্চতা gh ইকুয়ালস টু g, ওকে, এটা আমি লিখতে পারি। তো 1/4 হবে, তার মানে এখানে হচ্ছে g/4, ওকে। তো 1/4 ইকুয়ালস টু r/r প্লাস h হোল স্কয়ার, এগুলো এমসিকিউতে প্রচুর আসবে, 1/2, ওকে। তো এখানে দেখো 2r প্লাস 2h ইকুয়ালস টু r, অ্যান্ড ফাইনালি তোমার এখানে আচ্ছা r প্লাস h ইকুয়ালস টু 2r, অর্থাৎ h ইকুয়ালস টু r, মানে পৃথিবীর ব্যাসার্ধের সমান, এটা কিন্তু অনেক বেশি উচ্চতা। ব্যাসার্ধের সমান উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণ 1/4 হয়ে যাবে। আর যদি গভীরের জন্য বলি, gd/g ইকুয়ালস টু 1 মাইনাস d/r, তাহলে এখানে 1/4 আগের মতোই, তাহলে ক্যালকুলেশন করে d/r ইকুয়ালস টু 1 মাইনাস 1/4 which is 3/4, 3r/4। এই গভীরে গেলে 1/4 পাওয়া যাবে। তো এই জাতীয় প্রবলেম এখান থেকে আসতে পারে। আরেকটা জিনিস এখান থেকে অবশ্যই মনে রাখবা, সেটা হচ্ছে আমরা ধরো ভূপৃষ্ঠে উঠতে গেলে এই উচ্চতায় উঠছি আর ওখানে নামতে গেলে ডি গভীরতায় নামছি। তো যখন কিনা ওই অভিকর্ষ ত্বরণ আর গভীরের অভিকর্ষ ত্বরণ যদি কোনো কারণে সমান হয়, 1 মাইনাস 2h/r, 1 মাইনাস d/r, তো এটা কাটাকাটি করে কি থাকছে স্যার, ওকে, তাহলে 2h/r ইকুয়ালস টু d/r, অ্যান্ড ফাইনালি d ইকুয়ালস টু 2h। খুবই গুরুত্বপূর্ণ কথা যে আমরা ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট একটা গভীরে গেলে যে অভিকর্ষ ত্বরণটা পাবো, ভূপৃষ্ঠ থেকে ওই গভীরতার দ্বিগুণ উচ্চতায় যদি আমরা উঠি, তাহলে কিন্তু আমরা সেম অ্যামাউন্ট অফ অভিকর্ষ ত্বরণ আমরা পাবো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, এটা তোমার কিন্তু প্রয়োজন হতে পারে। আমাদের স্টুডেন্টরা এখানেই সবচেয়ে বড় ভুল করে। আমাদের স্টুডেন্টরা মনে করে যে পরীক্ষার আগের রাত্রে আমরা একটা গাইড বই থেকে এমসিকিউ পড়ে যাব, পরের দিন পরীক্ষার হলে টপ টপ করে সমস্ত এমসিকিউ বেঁধে যাবে এবং আমরা দাগাই দিয়ে চলে আসব। দেখো, এভাবে এমসিকিউ বাঁধানো যায় না। এমসিকিউ যদি তোমাকে পারতে হয়, এমসিকিউতে ভালো যদি করতে হয়, অবশ্যই তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট বুঝে বুঝে পড়তে হবে এবং ওর ভেতরেই কিন্তু তুমি এমসিকিউ পেতে থাকবে এবং বইয়ের প্রত্যেকটা ইনফরমেশন বুঝে সুন্দরভাবে পড়তে হবে, মনে রাখতে হবে। এইটার ভেতর থেকে তুমি ইনফরমেশন পাবা। কোনো পার্টিকুলার গাইড বই পড়ে তুমি এমসিকিউ বাঁধাতে কিন্তু পারবা না। এবং এমসিকিউতে ভালো করার আরেকটা বড় ওয়ে হচ্ছে তোমাকে ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ক্যালকুলেশন করতে হবে, সেটা তো বললাম, এবং প্রপার টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে। মানে প্রপার টাইম ম্যানেজমেন্ট যে করতে পারছো, এটার উপর তোমাকে হোমওয়ার্ক করতে হবে। মানে তিনটা জিনিস মনে রাখবো, বুঝে বুঝে পুরো বইটা সুন্দর করে পড়বো, ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ক্যালকুলেশন করবো এবং টাইম ম্যানেজমেন্ট করা শিখবো। তাহলেই না আমরা এমসিকিউতে অবশ্যই একটা ভালো আউটকাম এখান থেকে দেখতে পারবো। আর এই জায়গাটাই যেটা বললাম যে d ইকুয়ালস টু 2h মনে রাখবা, এবং আরেকটা যে গভীরের যে সূত্র 1 মাইনাস d/r। তো যখন তুমি ভূকেন্দ্রে যাও, ভূকেন্দ্রে গেলে কিন্তু ওখানে পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্বে চলে যাও, তাহলে ওখানে কিন্তু অভিকর্ষ ত্বরণটা কত হয়ে যায়, 0 হয়ে যায়। এবং এই কারণেই কিন্তু ভূকেন্দ্রে যদি কখনো কেউ যেতে পারে, সে কিন্তু সেখানে অভিকর্ষ ত্বরণ 0 এবং তার ওজনটাও কিন্তু সেখানে 0 আসবে। আশা করছি আজকের পুরো ক্লাসটা তুমি ভালোভাবে দেখেছো, বুঝেছো এবং এখান থেকে কিছু শিখেছো। যদি কিছু শিখে থাকো, অবশ্যই এই ভিডিও লেকচারগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে করে এই ভিডিও লেকচারগুলো করার যে উদ্দেশ্য সেটা কিছুটা হলেও সফল হয়। বন্ধুদের মধ্যে যখন তুমি শেয়ার করবা, তারা কিছু শিখতে পারবে, তাহলেই এই ভিডিওগুলো লেকচারগুলো করার কিন্তু আমার সার্থকতা হবে। নেক্সট ভিডিও লেকচারে আমরা অক্ষাংশের পরিবর্তন নিয়ে পুরো লেকচারে আমি ফুল ডিসকাশন করব এবং সেখান থেকে অবশ্যই তোমার অক্ষাংশের পরিবর্তন বা আহ্নিক গতির কারণে অভিকর্ষ ত্বরণে যে চেঞ্জ,
যে বেসিকটা ফুললি ক্লিয়ার হবে এবং রিলিভেন্ট ম্যাথসগুলো তুমি অবশ্যই সলিউশন করতে পারবা। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।